একাত্তরের মতো মানুষ হত্যা করছে বিএনপি জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। জনগণের অকল্যাণ করে হয় না কোনো অর্জন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় থাকবে না যুক্তরাষ্ট্র, চায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, সমর্থন করে না নির্দিষ্ট কোনো দলকে। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, অস্ট্রেলিয়ার স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে: ফসল ও পশু সম্পদ বাড়াতে যুগান্তকারী উদ্ভাবন, কৃষিভিত্তিক রোবট ও ড্রোন হেলিকপ্টার দিয়ে বিশ্বজয় আশুগঞ্জের কিশোরদের। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো জ্বালাও পোড়াও আর মানুষ হত্যা করছে বিএনপি জামায়াত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জনগণের অকল্যাণ করে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না। সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবার সহযোগিতাও চেয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সশস্ত্র বাহিনী দিবসে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ সামরিক বাহিনীর সদস্যদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানরা। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং 2022-23 সালে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদের ভূষিতকরণ অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। বীর সন্তান ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন তিনি। বিএনপি জামাতের আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোনো কিছু অর্জন করতে হলে জনগণের শক্তি দরকার। সন্ত্রাস বা জ্বালাও পোড়াও মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে। আমি জানি না একটা মানুষ কীভাবে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মারে। সেটা দেখেছিলাম 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এটা করতো। বস্তিতে আগুন দিত, মানুষ বেরিয়ে আসলে সাথে সাথে গুলি করে মেরে ফেলে দিত। আর এরপরে দুর্ভাগ্যের বিষয় হলো 2013-14 আবার এই এখন ইদানিং সেই অগ্নি সন্ত্রাস শুরু করেছে। এদের চেতনা হোক, সেটাই আমি চাই, যে অন্তত তাদের চেতনা ফিরে আসুক, যে একটা মানুষকে এভাবে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না, এটা ভুল। অর্জন করতে হলে জনগণের শক্তির দরকার হয়। দেশি বিদেশি নানা চক্রান্ত চলছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2026 সাল থেকে আমাদের এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অগ্রযাত্রা শুরু হবে। তার প্রস্তুতি আমরা নিচ্ছি, কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে, কারণ নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলে। যা হোক, এগুলি উত্তরণ ঘটিয়েই আমরা এই পর্যন্ত এগোতে পেরেছি। অন্তত এটুকু বলতে পারি যে 15 বছরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান নিশ্চিতের অঙ্গীকার করে বঙ্গবন্ধু কন্যা বলেন, বীরের জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে। আর এখন আমরা আমাদের স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে চলতে পারি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে বাংলাদেশের সরকার, বিরোধী দল, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করেন মিলার। বিএনপি নির্বাচন বয়কট প্রসঙ্গে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সম্পৃক্ত থাকবে না ওয়াশিংটন। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সরকার এবং বিরোধী দলসহ সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এই মার্কিন কর্মকর্তা।
We'll continue to engage with the government, opposition. Election is scheduled for 7th of January 2020. শ্রম অধিকার সুরক্ষা ও শ্রমিকদের ক্ষমতায়নে যুক্তরাষ্ট্রের নতুন নীতি স্মারক পর্যালোচনা করা জরুরি বলছেন রপ্তানিকারকরা। ঝুঁকি এড়াতে এ নিয়ে জোরালো কূটনৈতিক তৎপরতা দেখতে চান তারা। তবে কূটনীতিকরা বলছেন শ্রমিকদের সাথে সমঝোতা করতে হবে মালিকদের। মেহেদী হাসানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের ন্যূনতম মজুরি কাঠামোকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক শ্রমিক অসন্তোষ দেখা দেয় শিল্পাঞ্চলগুলোতে। ঘটে ভাঙচুর, সংঘর্ষের ঘটনা। হতাহত হন বেশ কয়েকজন শ্রমিক। বাংলাদেশে শ্রমিক অসন্তোষের খবর স্থান পায় আন্তর্জাতিক গণমাধ্যমে। মানবাধিকার সংগঠনগুলো প্রতিক্রিয়া জানায়। এমন পরিস্থিতিতে গেল 16 নভেম্বর শ্রম অধিকার সুরক্ষা, শ্রমিকদের ক্ষমতায়ন ও তাদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটি নীতি স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে বিষয়টি পরিষ্কার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়নের কাজের সহযোগিতায় বিশ্বজুড়ে কাজ করবে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। যারা জোরপূর্বক শ্রমিকদের দিয়ে কাজ করাবে তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করবে না বলেও জানান তিনি। অ্যান্থনি ব্লিংকেন আরও জানান, যারা শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে যাবে, ভয়ভীতি দেখাবে, তাদের উপর আর্থিক শাস্তি, বাণিজ্য নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে। আর যুক্তরাষ্ট্রের এই নতুন নীতির কারণে শঙ্কায় দেশের রপ্তানিকারকরা। অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে জোরালো কূটনৈতিক উদ্যোগ চান তারা। এটা ডিপ্লোম্যাটিক্যালি হাইলাইট করা দরকার সরকারের এখনই, যাতে এমন কিছু না আসে স্যাংশন যেটা আমাদের রপ্তানি ব্যাহত হয়। রপ্তানি যদি ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের জন্য না, আমাদের দেশের সাধারণ মানুষের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তবে সাবেক কূটনীতিবিদরা বলছেন, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। এখন সমস্যা সমাধানে ব্যবসায়ীদেরই এগিয়ে আসতে হবে। তারা ব্যবসা করছে, তারা টাকা বানাচ্ছে, তাদের দায়িত্ব এটা। দে হ্যাভ টু সিট উইথ দ্য লেবার and negotiate an agreement. কূটনীতি, উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট। আমার ব্যক্তিগত মতামত, ডিপ্লোম্যাটস, ফরেন মিনিস্ট্রি হ্যাভ ভেরি লিটল টু ডু উইথ দ্যাট। গত অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় হয় $55.55 বিলিয়ন। এর মধ্যে প্রায় $47 বিলিয়ন তৈরি পোশাক। এ সময় যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে $8.5 বিলিয়ন বেশি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এলসি খোলা আর আমদানি নিয়ন্ত্রণে বেনাপোলে কমছে রাজস্ব, 4 মাসে ঘাটতি 313 কোটি টাকা। আবার আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। বেনাপোল কাস্টমস হাউসে কমেছে রাজস্ব আদায়। চলতি অর্থ বছরে 4 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হয়েছে প্রায় 240 কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, এলসি খোলায় কড়াকড়ি ও আমদানি নিয়ন্ত্রণের কারণেই এমন পরিস্থিতি। ইতোমধ্যেই অনেক ব্যবসায়ী বন্দর দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছেন। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। একসময় মোটর পার্টস, ফেব্রিক্স, আয়রন, স্টিল, গাড়িসহ বিভিন্ন পণ্য সামগ্রী আমদানির কারণে ব্যাপক কর্মমুখর ছিল বেনাপোল স্থলবন্দর। কিন্তু এখন এসবের আমদানি খুবই কমে গেছে। ব্যস্ততা নেই আমদানিকারকদের। এদিকে চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,238 কোটি টাকা। এই হিসাবে গত 4 মাসে আদায়ের লক্ষ্য ছিল 1,992 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 1,751 কোটি টাকা। সব মিলিয়ে রাজস্ব ঘাটতি প্রায় 313 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঋণপত্র খোলায় কড়াকড়ি আরোপের কারণে কমে গেছে আমদানি, সাথে হয়রানির অভিযোগও করছেন তারা। আর এসব কারণেই নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আহরণে। পচনশীল যে পণ্যগুলো আছে, মাছ, ফল, এগুলোর অনেক ক্ষতিগ্রস্ত আছে আমাদের আমদানিকারকরা। বন্দর দিয়ে যারা মাল আনতে চায়, সিএনডি এজেন্ট যখন কাস্টমস হাউসে বিল অফ এন্ট্রি সাবমিট করতে যান, তো এমন একটা ভীতিকর অবস্থা এখানে বিরাজ করে। আমদানি কমে গিয়েছে, সেই সাথে আমাদের ভ্যালু নিয়ে অনেক জটিলতা ছিল। বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষ এই পথামালেরও আপনার রেভিনিউ দিচ্ছে। তবে হয়রানির বিষয়টি অস্বীকার করে বন্দর কর্মকর্তা জানান, উচ্চ শুল্কের পণ্য আমদানি কমায় কমেছে রাজস্ব। গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের আছে, মোটর পার্টস আমদানিকারক প্রতিষ্ঠান আছে। এখান থেকে আমাদের 201 কোটি টাকার বেশি ঘাটতি হয়েছে।
সব জটিলতা কাটিয়ে বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। কৃষিভিত্তিক রোবট ও ড্রোন তৈরি করে আন্তর্জাতিক সম্মাননা পেল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মালয়েশিয়ায় বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে প্রথম পুরস্কার সহ স্বর্ণপদক জিতেছে কিশোর রোবোটিক্স দলটি নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষিভিত্তিক রোবট ও হেলিকপ্টার ড্রোন। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে প্রবলেমকে আইডেন্টিফাই করে আমরা সেই প্রবলেমকে সলভ করার চেষ্টা করছি। বর্তমানে আমরা আমাদের রোবটের যে মাইক্রো কন্ট্রোলার ওইটাকে বাড়ানোর চেষ্টা করতেছি, যেন বাংলাদেশি পণ্য দিয়ে তৈরি করা যায়, ওই সিস্টেম আমরা করতেছি, যেন আমরা মার্কেট লেভেলে এটাকে ছাড়তে পারি। আমি চেয়েছি আমার শিক্ষার্থীর মাধ্যমে আমার যে অস্তিত্ব বাসনাগুলোর জন্য আমি যেন আস্তে আস্তে করে বাস্তবায়ন করতে পারি। আন্তর্জাতিক সম্মানে উদ্বুদ্ধ হয়ে আরও একাধিক টিম গড়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করছে বিদ্যালয়টি। 6, 7, 8 এই 3 শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে একাধিক টিম তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই 13টা টিম তাদের রোবোটিক্স বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হচ্ছে রোবোটিক্স ক্লাব বা সেলো। এই যে রোবোটিক্স ক্লাব যেটা আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আছে, তো তাদেরকে সাথে নিয়ে আমাদের একটি চেষ্টা থাকবে যে সামনে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় এরকম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা একটি হয়তো ক্লাব বা সেল খুলব। এর স্বীকৃতিকে কাজে লাগিয়ে মর্যাদা বাড়ানোর পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নির্বাচনীকালে আইনের প্রয়োগ কিভাবে হয় তা জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ প্রাক নির্বাচন পর্যবেক্ষকরা। বেলা 11টায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বৈঠকে বসেন সফররত 4 সদস্যের দলটি। প্রায় 40 মিনিটের বৈঠকে নির্বাচনী সংক্রান্ত বিরোধ কিভাবে নিষ্পত্তি করা হয় তা জানতে চান তারা। নির্বাচনে জুডিশিয়ারি কি কি কাজ করে, কি কি সমস্যা হয়, আইনি ভূমিকা কি, ইসির কি ক্ষমতা আছে, পর্যবেক্ষকরা কোন আইনে আসেন, এসব বিষয়েও তথ্য নেন। পোস্ট ইলেকশন যে মামলাগুলো কিভাবে হয়, কারা ডিসাইড করে, এটার প্রসিজিওরটা কি, এই জিনিসগুলো জানতে চাইছে। ওরা শুধুমাত্র আইনগত বিষয়টা জানতে চাইছে। তো তারপর ওনারা বললো যে আমাদের এখানে যে ইয়েরা আসেন, অবজারভার যারা আসেন, এরা কিভাবে আসেন, কোন আইনে আসেন। তখন আমি তাদেরকে দেখালাম আমাদের যে এই আইন আছে সংবিধানের অধীনে, যে আরপিও আছে, আরপিওতে ওনাদের বিদেশি যে দেশি বিদেশি যারা অবজারভার থাকেন তারা আসতে পারেন, ওখানে দরখাস্ত করলে ইলেকশন কমিশন এটা অ্যালাউ করে। 8 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। টাঙ্গাইল সদর উপজেলার ভেতরে রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ভোর থেকে রেল চলাচল বন্ধ ছিল। রেলওয়ে সূত্র জানায়, রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর 5টার দিকে বেতরে পৌঁছালে প্রথম বগিটি লাইনচ্যুত হয়। 8 ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে দুপুর 1টায় যোগাযোগ পুনঃস্থাপন করে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে সকাল 7টায় ঢাকা থেকে কমিউটার ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিয়ে যায়। রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে ছিল, সেগুলো ছেড়ে গেছে যার যার গন্তব্যের পথে। তারপরে আমরা বড় দেখি কি লাইনটা আপনার লাইন চাকাগুলো সব পড়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। তারা বেরা ব্রিজের কাছে যাত্রীরা সব চলে গেছে। আশা করা যায় আমাদের 3 ঘন্টার মধ্যে আমরা লাইনটা ক্লিয়ার পাবো ইনশাল্লাহ।
ভোলার লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফোরণে মারা গেছেন এক যুবক, আহত হয়েছেন আরও একজন। সকালে ভোলা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান মনির বয়াতি। পুলিশ জানায় গত রাত ৩টার দিকে উপজেলার ধলি গৌরনগর ইউনিয়নের জনতা বাজারের কাছে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন মনির বয়াতি এবং ফিরোজ। হঠাৎ বোমা বিস্ফোরিত হয়ে আহত হন তারা। দুজনেই গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মনিরকে নেওয়া হচ্ছিল ভোলা জেনারেল হাসপাতালে। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ৭১-এর মতো মানুষ হত্যা করছে বিএনপি জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। জনগণে অকল্যাণ করে হয় না কোনো অর্জন। বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় থাকবে না যুক্তরাষ্ট্র, চায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, সমর্থন করে না নির্দিষ্ট কোনো দলকে। বিশ্বকাপ বাছাইয়ে ঘরে মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, অস্ট্রেলিয়ার স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।